নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গাটি কচুর একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানানো ভীষণ সহজ আর রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। তার জন্য আমি এখানে ওই 300 গ্রাম মতো গাটি কচু নিয়েছি। গাটি কচুগুলো প্রথমে ভালো মতো ধুয়ে নিয়েছি আগে। এবার গাটি কচুর খোলাগুলো আমি একটা পিলারের সাহায্যে ভালো মতো ছুলে নিচ্ছি। প্রত্যেকটা গাটি কচুর খোলা আমি ভালো মতো ছুলে নিয়ে ফিরে আসছি। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টে আমি রান্না করা উৎসাহ পাই। যারা আমার ভিডিওটি দেখছেন এখনও অবধি একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখুন, প্রত্যেকটা গাটি কচুর খোলা মানে গায়ের খোলাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার গাটি কচুগুলো আমি কেটে নেব। আমি যেহেতু গাটি কচু দিয়ে আলু দিয়ে দম বানাবো, তাই গাটি কচুগুলো এরকমভাবেই কাটলাম, দুটো মানে অর্ধেক করলাম। আর যেগুলো খুব ছোট সেগুলো আর অর্ধেক করিনি, আর যেগুলো একটু বড় সেগুলো আমি এরকম দুভাগ করে নেব। প্রত্যেকটা গাটি কচু আমি একই রকমভাবে কেটে নিয়ে ফিরে আসছি। আর এইদিকে আমি দুটো আলু এরকম ডুমো ডুমো করে কেটে নেব। কেটে নিয়ে গাটি কচু আলু সবগুলো ভালো মতো আরেকবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে গাটি কচু আলু নিয়ে আমি গাটি কচু আলুটাকে ম্যারিনেট করে নেব। দেখুন, গাটি কচু আলু ভালো মতো ধোয়া হয়ে গেছে। এবারে এগুলোকে আমি নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে কয়েক সেকেন্ড একটু রেখে দেবো। এই রেসিপিটা এতটাই বানানো সহজ আর খেতেও কিন্তু অসাধারণ হয়। ঘরোয়া মশলা দিয়ে এটা তৈরি হয়ে যায়। খুব সাধারণ একটু রান্না, কিন্তু বানানো ভীষণই সহজ আর খেতেও হয় অসাধারণ। দেখুন, প্রত্যেকটা আলু এবং গাটি কচু আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতো তেল। আমার এই তেলেই সব রান্নাটা হবে। গাটি কচুগুলো আগে খুব ভালো মতো ভাজা ভাজা করে নেবো। তাতে কী হবে, গাটি কচুর যে একটা হরহরানি ভাব সেটা কিন্তু আর থাকবে না। নাহলে গাটি কচু থেকে যে একটা লোদ লোদ ভাব বেরোয়, তার জন্য অনেকেই গাটি কচু কিন্তু খেতে পছন্দ করেন না। তাই এরকম আগে একটু ভালো মতো ধুয়ে দিলে যেমন এই লোদ লোদ ভাবটা থাকবে না, সেরকম খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। গাটি কচুগুলো একটু ভালো মতো এপিট ওপিট করে ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে আমি তুলে একটা বাটির মধ্যে গাটি কচুগুলো রেখে দেবো। দেখুন, সুন্দর করে আমার গাটি কচুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই কচুগুলো তুলে একটা বাটির মধ্যে আমি রেখে দেবো, দিয়ে একই তেলে আমি বাকি রান্নাগুলো করে ফেলবো। গাটি কচুগুলো ভেজে তোলা হয়ে গেছে। এবার যেটুকু তেল আছে তার মধ্যে আমি সাদা জিরে, একটা তেজপাতা দুভাগ করে ফোড়ন দিলাম, দিয়ে দেবো দুটো দারচিনির স্টিক, আর দিয়ে দেবো হচ্ছে 7-8টা মতো গোলমরিচ। ফোড়ন দিয়ে আমি ফোড়নটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর আমি যে আলুটা ভালো মতো কেটে ধুয়ে রেখেছিলাম সে আলুটা দিয়ে দেবো। আপনারা চাইলে গাটে কচুর পরে আলুটা আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন। আমি আলুটা আলাদা করে ভেজে তুলে রাখিনি, আমি একসাথেই আলুটা দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেব। আলুটা দিয়ে একটু ভালো মতো করে আমাকে বেশ লালচে লালচে করে আলুটা ভেজে নিতে হবে। তাতে কি হবে, এই তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আলুটা একটু ভালো মতো আমি ভাজা ভাজা করে নেবো। আলুটা আমি একটু ঢেকে দেবো যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে আমি একটা মশলা করে নেবো। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 ইঞ্চি মতো আদা, 4টে মতো দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে কাঁচা লঙ্কা, আর এর মধ্যে আমি গোটা ধনে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতো, গোটা জিরে দেবো 1 চামচ মতো, আর যেটা স্পেশাল মশলা সেটা হচ্ছে চিনাবাদাম। আমি 2 চামচ মতো এর মধ্যে চিনাবাদাম দেবো। দিয়ে শুকনো উপকরণগুলো একটু ভালো মতো ঘুরিয়ে নিয়ে তারপর জল দিয়ে এটা স্মুথ পেস্ট করে নেবো। আর এদিকে আলুগুলো দেখুন আমার খুব সুন্দরভাবে লালচে লালচে করে কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিনেবাদাম, ধনে, জিরে সমস্ত যে পেস্টটা বানিয়েছিলাম লঙ্কা আদা দিয়ে সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে একটু ভালো মতো আমায় কিন্তু কষিয়ে নিতে হবে। একটু ভালো মতো সময় নিয়ে এটা আমি কষিয়ে নেব। কষাতে কষাতে কী হবে, আমার ধনে, জিরে সব কিছুরই কাঁচা গন্ধ, বাদাম সব কিছুর কাঁচা গন্ধগুলো আমার কিন্তু চলে যাবে। একটু ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে একদম গুঁড়ো মশলাও দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1/2 চামচ হলুদ, স্বাদ অনুযায়ী নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ মতো। এটা দেওয়াতে কি হয়, এর রঙটা খুব সুন্দর আসে। এই পর্যায়ে শাহি গরম মশলা দিয়ে দেবো একদম খুব সামান্য 1/2 চামচ মতো, আর দিয়ে দেবো সামান্য চিনি সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে। দিয়ে খুব ভালো মতো গুঁড়ো মশলা, বাটা মশলা খুব ভালো মতো কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো মশলা বা বাটা মশলা কোনোটারই কাঁচা গন্ধ না থাকে।
তাই জন্য খুব ভালো মতো আমি গুঁড়ো মশলা বাটা মশলা একসাথে খুব ভালো মতো কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন সুন্দর একটা কালারও চলে আসবে আর তেল ছাড়তে শুরু করবে। আর এই পর্যায়ে আমি কষানোর সময় মিনিট 2-3 মতো একটু ঢেকে দেবো, ঢাকনা খুলে আবার কষাবো। এই প্রসেসটা আমি 2-3 বার মতো করেছি। যত ভালো করে এটা কষাবো ততই ভালো কিন্তু আমার রান্নার স্বাদ আসবে। দেখুন 2-3 মিনিট পরে দেখুন একটা দুর্দান্ত কালার চলে এসে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি একটা টমেটো মিক্সিং জারে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটোটা পেস্ট করে কেটে কেটে পিস পিস করেও দিতে পারেন, আমি পেস্ট করে দিলাম, তাতে গ্রেভিটা খুব ঠিক হয়, ভালো হয়। টমেটোর পেস্টটা দিয়ে একটু ভালো মতো কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। টমেটো দিয়ে কষাবার সময়ও কিন্তু আমি মিনিট 2 মতো আবারও ঢেকে দেবো, তাতে খুব ভালো মতো মশলাটাও কষে যাবে, আলুর মধ্যে মশলা ঢুকে যাবে। দেখুন খুব সুন্দরভাবে আমার কালার চলে এসছে, তেলটাও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি গাঁটি কচুগুলো দিয়ে রাখবো। তাতে কী হবে, গাঁটি কচুর সাথে মশলাটা ভালো মতো কষানোর ফলে গাঁটি কচুর মধ্যে কিন্তু আমার মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে। তাই গাঁটি কচু দিয়ে মশলাটা খুব ভালো মতো আমাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যারা আজকে আমার চ্যানেলে ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই সহজ সাদা রেসিপি আপডেট করব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। দেখুন কষতে কষতে কিন্তু আমার এটা খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। নিচটা একটু লেগে লেগে যাচ্ছিলো বাদাম আছে বলে, কিন্তু ভালো মতো একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলে আর অসুবিধা হয় না। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টক দই। আমি 3 থেকে 4 চামচ মতো টক দই এর মধ্যে দিয়ে দেবো। টক দইটা দিয়েও কিন্তু আমাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তাতে কী হবে, আলু এবং গাঁটি কচুর মধ্যে যেমন মশলাটা সুন্দর করে ঢুকে যাবে এবং সুন্দরভাবে কিন্তু নরমও হয়ে যাবে। যারা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই রেসিপিটি পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার বা একটা লাইক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাদের এগিয়ে যেতে সহযোগিতা করে। খুব ভালো মতো গাঁটি কচু আলু কষিয়ে নেবো আমি দইটা দেওয়ার পর। দেখুন এই কষানোটা ভালো মতো করতে হবে, যত ভালো কষাবো তত ভালো কিন্তু রান্নার স্বাদ আসবে। আর আমার রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষের দিনে বা পুজো আচ্চার দিনে অনায়াসেই কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখুন আমার কিন্তু কষানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর দুর্দান্ত একটা টেক্সচার চলে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গ্রেভির জন্য জল। আপনারা যেরকম ঝোলটা রাখতে চাইবেন সেরকমই জল দেবেন। আমি যেহেতু খুব একটা বেশি এটা পাতলা করব না, মানে ঝোল ঝোল রাখবো না, তাই জন্য আমি এর মধ্যে জল দিয়ে দেবো হচ্ছে ছোটো যে চায়ের কাপগুলো হয় সেই চায়ের কাপের 1 কাপ জল দিয়েছি। দিয়ে খুন্তি দিয়ে একটু বেশ ভালো মতো আমি নাড়াচাড়া করে নেবো, যাতে আলু আর কচু দুটোই যাতে জলের মধ্যে ডুবে থাকে। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য একটু ফুটতে দেবো। ভালো মতো একটু ফুটে গেলে তারপরে আমি ফিরে আসছি। দেখুন খুব ভালো মতো কিন্তু আমার কষে গেছে এবং আমার গ্রেভিটাও কিন্তু অনেকটা কমে এসেছে। আমি এই গ্রেভিটাই রাখতে চাই, তাই জন্য আমি গ্রেভিটা কমিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেরকমই অনুযায়ী আপনারা ফুটিয়ে নেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ফ্রেশ কিছু ধনেপাতা। ধনেপাতা দেওয়াতে এই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। ধনেপাতাটা দিয়ে একটু ভালো মতো আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ধনেপাতাটাও মিশিয়ে নেব। এই রেসিপিটা এতটাই দুর্দান্ত হয় খেতে, যারা গাঁটি কচু খেলে পছন্দ করেন না তার এই হরহরানি ভাবের জন্য এইভাবে খেয়ে দেখবেন, গ্যারেন্টি দিচ্ছি আপনাদের ভীষণ পছন্দ হবে। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পারবেন। আপনারা সমস্ত পরিমাণ আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। দেখুন ধনেপাতা দিয়ে একটু ভালো মতো আমি কষিয়ে নেওয়ার পর তারপরে এটা মিনিট 2-এর মতো একটু ফুটে দেবো, বেশি ঢাকনা দেবো না। তারপরে আমি আবার একটু ধনেপাতা দিয়ে নেবো। ধনেপাতাটা আমি একবারে দিইনি, দুবারে দিয়েছি। ধনেপাতাটা দিয়ে এবার আরেকটু ভালো মতো মিশিয়ে নিলে এটা আমার রেডি হয়ে যাবে। একটু ভালো মতো এটা মিশিয়ে নিলাম, তাহলেই কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে। একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেব। তার আগে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাতে কি হবে, এটা খুব সুন্দর একটা কালার চলে আসবে। এটা আমার রেডি হয়ে গেছে, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এখন আর কিছুই মেশানো নেই, তাও নুনটা একবার চেক করে নেবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে রেসিপিটা আমি বেড়ে নিচ্ছি, নিয়ে গরম গরম পরিবেশন করব। এটা আপনারা রুটি দিয়েও যেমন খেতে ভালো লাগবে, সেরকম ভাত দিয়েও কিন্তু দুর্দান্ত লাগবে।
তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার সাথে রেসিপিটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।